স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। আধুনিক সময়ের পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে ই কমার্স। অনলাইন কেনাকাটায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন গ্রাহক, সেই সঙ্গে বাড়ছে কেনাবেচা, জনপ্রিয় হয়ে উঠছে হোম ডেলিভারি সেবা দেওয়ার সাইটগুলো। সর্বোপরি ই ব্যবসার প্রসার বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা শুরু করেছে। আজ আমরা আলোচনা করব ই কমার্স নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন আজকের ডিলের চেয়ারম্যান AKM ফাহিম মাসরুর এবং ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ই ক্যাবের সভাপতি রাজীব আহমেদ। যারা ফাহিম মাসরুম এবং যারা রাজীব আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো। যারা ফাহিম মাসরুর, আপনার কাছে প্রথম প্রশ্ন আমি করতে চাচ্ছি যে আজ যখন আমরা ই কমার্সের কথা বলছি, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যদি বলি ই কমার্স ঠিক নয়, কিন্তু অনলাইন কেনাবেচা বা আমি যদি বলি সাইবার ক্রাইম, বেশ কিছু বিষয় আমরা আলোচনা করছি। আমরা সাম্প্রতিক সময় দেখেছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হয়েছে, অর্থ খোয়া গেছে, ব্যাংকগুলোর ATM হ্যাক হয়েছে। এই প্রেক্ষিতে ই কমার্সের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় কথা বলি, সেটাকে নতুন করে ভাববার সময় আসছে কিনা এখন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে যেই ইস্যুগুলি আপনি বলছেন এগুলি আসলে মাচ মোর হচ্ছে খুব ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন লেভেলে, যেখানে আসলে অটোমেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটাই বড় ব্যাপার। আমাদের দেশের ই কমার্সের ব্যাপারটা আসলে আমরা একেবারেই খুব আর্লি স্টেজে আছি। আমাদের দেশে হয়তো অনেকেই জানে না যে এখনও যে আমাদের দেশে ই কমার্সটা হয়, এর পেমেন্টটা কিন্তু এখনও পুরোপুরি ডিজিটাল না। আমাদের অলমোস্ট 95% পেমেন্টই হচ্ছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি। মানে আমাদের যখন কোনো কাস্টমার কোনো অর্ডার দেয়, ডেলিভারি হওয়ার পরেই কিন্তু কাস্টমার জিনিসটা দেখে তারপরে পেমেন্ট করে, তো ঘরে বসে পেমেন্ট করে, ক্যাশে করতে। সেই জায়গা থেকে আসলে যদিও লং টার্মে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, সাইবার সিকিউরিটিগুলি খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, কিন্তু আমি মনে করি না এখনই যে এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার আছে তা না। চিন্তা না করলাম, কিন্তু আমরা আমাদের নিরাপত্তা বিষয়গুলো আমাদের দেখতেই হবে। কিন্তু সেই ক্ষেত্রে আসলে যেই ব্যাপারগুলো ই কমার্সের জন্য বেশি জরুরি, এটা হচ্ছে আসলে কাস্টমার ট্রাস্ট। মানে কাস্টমার যে জিনিসটা অর্ডার দিচ্ছে সেই জিনিসটা সে কি পাচ্ছে কিনা, সেটি একটি বড় ব্যাপার। এবং ওভারঅল আমাদের দেশের ই কমার্সটাকে আসলে যত আমরা শুধুমাত্র শহর কেন্দ্রিক না করে সারা দেশে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, সেটি আসলে মেইন ফোকাস হওয়া উচিত। না, ঠিক আছে, কিন্তু আমরা যখন আমি পেমেন্ট করি, অনলাইনে পেমেন্ট করি, আমি আমার ক্রেডিট কার্ডের নম্বরটা একটি ওয়েবসাইটে প্রেস করছি, সেইখানে সেই নিরাপত্তাগুলো আসলে সার্বিকভাবে দেখা হচ্ছে কিনা বা সেটা নিশ্চিত করা যাবে? সেটা মোটামুটি আমি মনে করি যে আমাদের অলরেডি যারা এই মার্কেটে প্লেয়ার আছে, যে পার্টিকুলারলি কিছু কার্ড আছে, লাইক সে এখন ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডাচ বাংলা কার্ড, এবং একটা বড় অংশ কিন্তু হচ্ছে আমাদের মোবাইল পেমেন্টগুলির মাধ্যমে। তো আমরা যেটা দেখেছি গত এক বছরে ওই লেভেলে সেই পরিমাণ কোনো ঘটনা বড় স্কেলে কোনো ঘটনা, এবং আমরা আশা করি যে এখনই যেহেতু কিছু মানে অ্যালার্ম বেল আমরা দেখছি, আস্তে আস্তে এটাকে আরো বেশি সিকিউর হওয়ার ব্যাপারটা আসবে। ধন্যবাদ মাসুর। আমি আপনার রাজীব আহমেদ, আপনার কাছে জানতে চাই, আমরা যখন ই কমার্স নিয়ে কথা বলছি, তখন ঠিক ই কমার্সের এখন বাংলাদেশে অ্যানুয়াল মার্কেট সাইজ মোটামুটি 300 কোটি টাকা। আচ্ছা, আমাদের মানে আমরা মনে করি এটা 1000 কোটি টাকার কাছাকাছি হবে। যাই হোক, এই ব্যাপারে বিস্তর দ্বিমত রয়েছে এবং এটি নিয়ে আসলে সরকারি পর্যায়ে একটা সত্যিকারের জরিপ বা গবেষণা হওয়া উচিত, যেটা বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রির ওইভাবে হয় না। আমার মনে হয় যে এখন যেহেতু আমরা এখনো ছোট, আমরা ICT মন্ত্রণালয়ের কাছে এটা আবেদন রেখেছি, তারা হয়তো এই বছরের মধ্যে এই ধরনের একটা সার্ভে করবে। ঠিক আছে, আমার আসলে প্রশ্নটা আসলে এই ফিগারটা নিয়ে কত না, আমি ধরে নিচ্ছি যেটা হোক, আমরা বলছি যে এই ফিগারটা আসলে আরো বাড়বে বা বাড়া উচিত। সেক্ষেত্রে যে বাধাগুলোর কথা বলা হচ্ছে, বড় একটা বাধা হচ্ছে কি ধরনের বাধা? একটা ব্যবসা হচ্ছে যে ইন্টারনেট স্পিড আমরা বলি, এর বাইরে আসলে কি ধরনের বাধা রয়েছে? বাধা এই মুহূর্তে আমার ব্যক্তিগত মতে হচ্ছে যে বাধা একটাই, আপনার ডেলিভারি চাহিদা রয়েছে এবং এখন যথেষ্ট পরিমাণে ওয়েবসাইটও রয়েছে, ই কমার্স কোম্পানিও রয়েছে সেই চাহিদা যোগান দেওয়ার জন্য। কিন্তু মাঝখানে আমি একটা অর্ডার দিলাম, সেই অর্ডারটা ঠিকমতো পাবো কিনা, এবং যারা আমি ডেলিভারিটা তো যারা ই কমার্স কোম্পানিগুলো তাদের নিয়ন্ত্রণে না, সেটা আবার কুরিয়ার সার্ভিসের বা সরকারি পোস্ট অফিসে। ওইটাই সবচেয়ে বড় সমস্যা। ওই সমস্যাটা যদি সন্তোষজনকভাবে সমাধান করা যায়, ই কমার্সের যে বাজার সেটা রাতারাতি বেড়ে যাবে। আপনি যখন বলছেন যে কুরিয়ার সার্ভিসের সমস্যা বা ডেলিভারির যে মূল সমস্যা, একটা কোম্পানির পক্ষে একাই পুরো একটা সাপ্লাই চেইন হয়তো তৈরি করা সম্ভব নয়, কিন্তু আপনারা যারা অ্যাসোসিয়েশন আছেন তাদের দিক থেকে কিছু করা সম্ভব? অ্যাসোসিয়েশনটা আসলে ব্যবসা করতে পারে না, ব্যবসায় জড়িত হতে পারে না। আমরা পোস্ট অফিসের সাথে কথা বলেছি, আমরা বেসরকারি কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলোর সাথে কথা বলছি। তো সরকারি ডাক বিভাগের সাথে আমাদের একটি চুক্তি হওয়ার কথা, অনেকদিন ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ে কিছু নোট, মানে ঠিক আপত্তি বলবো না, কিছু অবজারভেশন আছে, সেগুলো সমাধান হলে হয়তো 1-2 মাসের মধ্যে হয়ে যাবে, এটা একটা। আর বড় বড় যে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো, তারা যেমন সুন্দরবন অথবা এসএ পরিবহন বা কন্টিনেন্টাল,
তাদের যারা কর্তা ব্যক্তি তারা আসলে এখনো ই কমার্সের যে মানে ভবিষ্যৎটা কত হতে পারে সেটা সম্ভাবনা সেটা এখনো উপলব্ধি করতে পারছে না, কারণ ই কমার্সে যে ডেলিভারিটা সেটা একটু অন্য ধরনের। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো দুই দিক থেকে এই বছরের মধ্যে এই দুই দিকেই অনেক উন্নতি হবে এবং আগামী বছর থেকে এই ব্যাপারে খুব বেশি বড় সমস্যা হবে না। আর ফাহিম ভাই যে কথা বললেন তার সাথে আমি সম্পূর্ণ একমত যে আমরা এখনো ই কমার্সের প্রাথমিক পর্যায়ে এই নিরাপত্তার ব্যাপারটি এখনো ওইভাবে আসেনি। অবশ্যই আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব, কিন্তু আমি মানে সবাইকে একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, যেমন ব্যাংক নিয়ে নানা ধরনের অভিযোগ আমরা গত 1 বছর না 5 বছর ধরে দেখতে পাচ্ছি। খেলাপি ঋণ নিয়ে টাকা ফেরত দিচ্ছে না, অথবা নিরাপত্তার ইস্যু, তাতে করে কিন্তু কেউ বলে না যে ব্যাংক বন্ধ করে দেন, বরং ব্যাংকে আরো কত শক্তিশালী করা যায় সেই চিন্তা করতে হবে। ঠিক এই কমার্সকে আমরা ধন্যবাদ রাজীব আহমেদ, আমি আপনার কাছে ফিরে আসবো। যেন ফাহিম মাসুদ, আমরা বলছি যে বাংলাদেশে ই কমার্স এখনো খুবই প্রাথমিক পর্যায়ে আছে। বিদেশি ইনভেস্টমেন্টের কথা আমরা শুনছি, বড় বড় কোম্পানি অ্যামাজন, ইবে তারা ইনভেস্ট করতে চায় বাংলাদেশে। সেটা আসলে কি ভালো হবে? এই মার্কেটে কি আরো নতুন করে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং মার্কেটে কি এক ধরনের ডাইনামিজম তৈরি হবে নাকি খারাপ হবে? এটা আসলে একটা মানে বড় পরিসরে আলোচনার বিষয়। তো আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বা আমরা যেটা দেখেছি অন্যান্য কান্ট্রিতে যে ব্যাপারগুলো হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কান্ট্রিতে, পার্টিকুলার ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু বিদেশি বিনিয়োগকে ই কমার্স সেক্টরে আমন্ত্রণ জানানো হয়েছে, বাট সাথে সাথে বেশ কিছু ফ্রেমওয়ার্কের মাধ্যমে করা হয়েছে। আমি যেমন খুব রিসেন্টলি গত 1-2 সপ্তাহ আগেই কিন্তু ভারতে একটি পলিসি করা হয়েছে যে ওইখানে বিদেশি কোম্পানিগুলো ইনভেস্ট করতে পারবে ই কমার্স সেক্টরে, কিন্তু ওইটা অ্যাজ এ মার্কেট প্লেস, নট ডিরেক্টলি তারা ই কমার্স করতে পারবে না। তো সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমাদের পলিসি মেকারদের ভেবে দেখার সময় হয়েছে, কেননা ই কমার্স এমন একটা জিনিস যেটা আসলে যদি প্রথম দিকে এত বেশি ইনভেস্টমেন্ট লাগে এবং এই ইনভেস্টমেন্টটা যদি বিদেশি কোম্পানিগুলো অনেক বেশি করে ফেলে, মার্কেটটার এক ধরনের মনোপলি তৈরি হয়ে যায়। এটা কিন্তু আমরা দেখেছি ইভেন আমাদের দেশে। আপনি কি মার্কেট প্রোডাকশনের কথা বলছেন? প্রোডাকশন দিয়ে কি একটা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখা যাবে? আমি প্রোডাকশনের কথা বলছি না, আমি যেটা বলছি যে এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। কারণ যখনই একটা বিদেশি বড় কোম্পানি আসে, ওদের অনেক কিছু সুবিধা আছে। সে পার্টিকুলারলি একটা বড় সুবিধা হচ্ছে তাদের প্রমোশনের একটা ব্যাপার আছে, ফরেন এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে। আমাদের দেশে ছোট ছোট ই কমার্স কোম্পানিগুলো কিন্তু তাদেরকে বাইরে পেমেন্ট করতে হয়, যেটা বেসিক্যালি সে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করা বলি, গুগল অ্যাডভার্টাইজমেন্ট করা বলি। সেক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানিগুলো একটা বড় সমস্যা আছে যে বড় অঙ্কের টাকা তারা বিদেশে পাঠাতে পারছে না। কিন্তু যখনই একটা বিদেশি কোম্পানি আসে, সে কিন্তু টাকাটা বাংলাদেশেও আনে না, সে বিদেশ থেকেই বিদেশে দিয়ে দিচ্ছে। তো এরকম বলতে পারেন তার রেট অফ ইন্টারেস্ট হয়তো অনেক কম পাচ্ছে। না, রেট অফ ইন্টারেস্টের ব্যাপার না, এখানে তার যেই সুবিধাগুলো আছে, যে ফরেন এক্সচেঞ্জ রিলেটেড সুবিধাগুলো, বা যেটা সে বাংলাদেশে টাকা না নিয়েই বিদেশে টাকা পাঠিয়ে দিচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের লোকাল কোম্পানিগুলো পাচ্ছে না। দিস ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড ব্যাপার যেটা আসলে যেই কারণে আসলে ভারতে এই জিনিসটা করা হয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। আমরা কিন্তু ই কমার্স বলি বা ডিজিটাল কমার্স বলি, একটা বড় আমাদের ভিশন হচ্ছে যত বেশি এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা যায়, যত বেশি কর্মসংস্থান তৈরি করা যায়। আমরা হিস্টোরিক্যালি দেখেছি যখনই মাল্টিনেশনাল কোম্পানিগুলো আসে, ওনাদের কিন্তু এত বেশি ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করে এবং সেই পরিমাণ কিন্তু তারা লোকের এমপ্লয়মেন্ট তৈরি করে না। বেস্ট প্র্যাকটিসটাও তো আপনি পেতে পারেন। এই জন্য আমি বলছি আমরা কিন্তু একেবারে বিদেশি কোম্পানিগুলোর আসার এগেনস্টে না। আমরা বলছি যে বিদেশি কোম্পানিগুলো আসুক, কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ডে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসুক। এবং ইন্দোনেশিয়া বা ভারত বা ইভেন অনেক কান্ট্রিতেই কিন্তু ডেভেলপিং কান্ট্রি, ইভেন চায়নাতেও কিন্তু বিদেশি ইনভেস্টমেন্টকে এনেছে, কিন্তু ওদের কিছু কন্ডিশন মোতাবেকই তাদেরকে অপারেট করার সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদের পলিসি মেকারদের রিভিউ করা উচিত, এবং যেটা সব দেশের জন্য ভালো হয়, উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক হয়, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য সুবিধাজনক, জয়েন্ট ভেঞ্চারের কথা হতে পারে, জয়েন্ট ভেঞ্চার আসতে পারে। রাজীব আহমেদ, একই প্রশ্ন আপনার কাছে, যে বিদেশি কোম্পানি আসলে কি আপনারা স্বাগত জানাবেন? এই ব্যাপারে আসলে ফাহিম ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। যে বিদেশি কোম্পানিগুলো আসুক, কিন্তু আমাদের যাতে দেশীয় স্বার্থ রক্ষিত হয়। তবে একই সঙ্গে কিছুটা আমার একটা ভিন্ন দৃষ্টিকোণ রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি মোবাইল ফোন ইন্ডাস্ট্রির দিকে তাকাই, জাস্ট কল্পনা করুন যে বাংলাদেশে টেলিটক ছাড়া এই মুহূর্তে কোনো কোম্পানি বিদেশ মানে কোনো মোবাইল ফোন অপারেটর নেই, বা গত 15-20 বছর ধরে ছিল না, তাহলে আসলে কি অবস্থা হতো দেশে? আমরা কি তাহলে ই কমার্সের চিন্তা করবো যে বাজার ব্যবস্থা এটা হওয়ার কথাও না, মুক্ত বাজার অর্থনীতিতে এটা সম্ভব না। বিদেশি কোম্পানি আসবেই, এবং হয়তো আগামী 2017 সালের মধ্যে প্রায় 8-10টি বড় বড় বিদেশি কোম্পানি চলে আসবে। এখন যেটা ফাহিম ভাই বলছেন যে আমাদের দেশের কোম্পানিগুলোর স্বার্থ কিভাবে রক্ষিত হয়, আর যেটা আমরা বলছি যে বিনিয়োগ আসছে, আমাদের নতুন নতুন ব্যবসা ক্ষেত্র তৈরি হবে, উদ্যোক্তা তৈরি হবে, তাহলে ওই যে স্পিরিটটাকে, ওই যে চেতনা বা ওই যে চিন্তাটাকে কিভাবে আমরা সংরক্ষিত করতে পারি, এটা আমাদের আসলে আমাদের প্র্যাগম্যাটিক একটা অ্যাটিটিউড হওয়া উচিত।
প্রোটেকশনের যেমন না, আবার বাজার খুব ছেড়ে দেবো সেটাও না। ঠিক আছে, নতুন নতুন যে উদ্যোক্তারা আসবে সেখানে এই ই কমার্স ব্যবসায়ী, সেক্ষেত্রে তারা কিভাবে আসবে তাহলে? সেই ধারণাটা কোথায় পাবে যদি না ভালো একটা কোম্পানি না দাঁড়ায়, একটা বেস্ট প্র্যাকটিস না দেখে? সেই সুযোগটাও আসলে আসলে আমি ব্যাপারটা বলি, সে আবার ভারতের উদাহরণ দিচ্ছি। ভারতে কিন্তু অ্যামাজন যখন এসেছে তখন তাদেরকে বলা হয়েছে যে তুমি এখানে বিজনেস করতে পারবা, কিন্তু তোমাকে লোকাল এন্টারপ্রেনারদের সাথে ব্যবসা করতে হবে। লোকাল এন্টারপ্রেনার কিভাবে ব্যবসা করবে? একটা মার্চেন্ট বা কেউ হয়তো একটা নিজস্ব দোকান আছে, সে অ্যামাজনের মাধ্যমে তার প্রোডাক্ট সেল করতে পারবে। এখন ব্যাপার যদি এরকম হতো যে অ্যামাজনকে যদি পুরোপুরি ফ্রি ওয়ে দিয়ে দেওয়া হতো যে তুমি তোমার নিজের জিনিস নিজেই বিক্রি করতে পারবা, তাহলে কিন্তু সে বড় ইনভেন্টারি করতো, বিদেশ থেকে যে প্রোডাক্ট ইম্পোর্ট করে সরাসরি বিক্রি করতো। কিন্তু অ্যামাজনকে কিন্তু পলিসি দিয়ে বাধ্য করা হয়েছে যাতে সে হাজার হাজার লাখ লাখ লোকাল এসএমই এন্টারপ্রেনারদের সাথে তারা কিন্তু অ্যামাজনের প্ল্যাটফর্মে ইউজ করছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলি যে বিদেশি কোম্পানি যদি এসে লোকাল ইকোসিস্টেমের মধ্যে একটা পার্ট হয়, দেয়ার ইজ নো প্রবলেম। বাট তারা যদি একটা সেপারেট ইকোসিস্টেম তৈরি করে ফেলে তাহলে কিন্তু আসলে উদ্যোক্তারাও ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনেরও সুযোগ হচ্ছে না, এবং বিদেশি প্রোডাক্ট ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে কোম্পানি ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে সব বিদেশি ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়েই আমাদের মার্কেট কিন্তু দখল হয়ে যাবে। মাসুর, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথে থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি ই কমার্স নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন আজকের ডিলের সভাপতি ফাহিম মাসরুর এবং ই ক্যাবের সভাপতি রাজীব আহমেদ। জনাব ফাহিম মাসরুর এবং জনাব রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব রাজীব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে ই কমার্স সেক্টরে বেশ কিছু সাব সেক্টর আছে, যেমন বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, বিজনেস টু বিজনেস। এই যে প্ল্যাটফর্মগুলোর মধ্যে, এইগুলোর মধ্যে আসলে কোনটার ভাইব্রেন্সি বেশি দরকার, যেটাতে আসলে সার্বিক অর্থে ই কমার্সের বেশি ভূমিকা রাখবে? বাংলাদেশে এখন বিজনেস টু কনজিউমার যেটা B2C সেটা খারাপ নাই, কিন্তু B2B ক্ষেত্রে আরো বেশি আমাদের দরকার। B2B ক্ষেত্রে মানে বিজনেস টু বিজনেস যে ই কমার্সটা এখন কি একেবারেই নেই বা কেমন আছে? কিন্তু খুব বেশি বিজিএমএ যেমন একটা তাদের ওয়েবসাইট আছে, সেখান থেকে তারা সাপ্লাই দেয়। প্রতিটা সেক্টরে B2B টা হওয়া দরকার। আর ই কমার্সটা আসলে মানে নতুন কোনো ব্যবসা না, এটা সব ব্যবসা একটা প্ল্যাটফর্ম। আপনি যে কোনো ব্যবসাকেই আপনি আপনার ওয়েবসাইট, ফেসবুক বা ডিজিটাল ভাবে কমার্সে নিয়ে আসাটাই হচ্ছে ই কমার্স। ফাহিম ভাই ব্যাপারে আরো ভালো যোগ করতে পারবেন। ফাহিম মাসুর, আপনাকে জানছি যে আমরা যখন বলছি যে বিজনেস টু বিজনেসের কথা, প্ল্যাটফর্ম, বিজনেস টু কাস্টমার, কনজিউমার বা কনজিউমার টু কনজিউমারও হচ্ছে, সেইখানে কনজিউমার টু কনজিউমার যখন হয় তখন কি এই পেমেন্টটা কি অধিকাংশ সময় ক্যাশে হচ্ছে? এইটা কি আসলে ইলেকট্রনিক পেমেন্ট সম্ভব কিনা? এটা আসলে কনজিউমার টু কনজিউমার যেটা আছে, এটাকে জেনারেল ক্লাসিফাইড বলে। এটাকে অনেক কান্ট্রিতে কিন্তু আসলে ই কমার্স হিসেবে ট্রিট করা হয় না। এটা আসলে মেইনলি হয় যে সেকেন্ড হ্যান্ড পণ্য কেনা বেচার ব্যাপার। তো এটা হয়তো আমরা মানে একটা ব্রড ওয়েতে বলতে পারি এটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক কমার্স, বাট টিপিক্যালি বেশিরভাগ কান্ট্রিতে এটাকে আসলে ক্লাসিফাইড হিসাবে আলাদা করে করা হয় যখন এর ব্যাপারটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। নর্মালি বেসিক্যালি নতুন জিনিস কেনা বেচার ব্যাপারটা কি আসলে ই কমার্সের মধ্যে আসে, এবং এটা আসলে B2C লেভেলেই হয়। তো রাজীব যেরকম বললো, আসলে আমাদের দেশে আসলে B2Cটাই মোটামুটি আছে, কিন্তু B2B আসলে অপরচুনিটি অনেক আছে, যেখানে আসলে বেসিক্যালি হোলসেলিং ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। হয়তো কোনো একটা ঢাকায় কোনো একটা বড় প্রডিউসার আছে, সে তার জিনিস হোলসেল করতে এখন যেমন আমাদের এখানে তাকে চক বাজারে আসতে হচ্ছে বা খাতুনগঞ্জে আসতে হচ্ছে, সেটা যাতে সে দেশের বাইরের প্রত্যন্ত অঞ্চল থেকে অর্ডার দিয়েই যাতে সে নিতে পারে। তো ওই B2Bটা আসলে একটা বড় ধরনের সেগমেন্ট হতে পারে, তো সেটা আমাদের দেশে এখনো ওভাবে শুরু হয়নি। আর যে বিজনেস টু যেটা হচ্ছে এমপ্লয়ার যেটা আছে, সেটা যেমন একজন বিজনেসে, আমি যদি বলি jobs.com এর কথা বলি, এটারও কি খুব একটা, এটা আসলে ই কমার্সের মধ্যে আসে না। এটা কি ই কমার্স আসবে না? এটা আসলে ই কমার্স আসবে না। ই কমার্স আসলে যখন একটা পার্টিকুলার প্রোডাক্ট কেনা বা বেচা হচ্ছে, সার্ভিসটাকে অনেক ক্ষেত্রে ই কমার্সের মধ্যে বলা হয় না। মেইনলি প্রোডাক্ট যখন কেনা বেচা হচ্ছে সেটা কি বলা হয়। আচ্ছা, C2C ব্যাপারে আমি 30 সেকেন্ড একটা কথা বলতে চাই। বাংলাদেশে যেভাবে C2C হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে নিরাপদ না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কখনো ছিনতাই বা প্রতারণা, এমনকি জেলেও যাচ্ছে চোরাই মাল বেচাকেনা করতে গিয়ে। এই ব্যাপারে আসলে যারা মানে বড় বড় প্লেয়ার এবং সরকার সবারই চিন্তা করে, মাল্টিন্যাশনাল কোম্পানিও আছে যারা এই C2C কাজ করছেন। তো আপনি যেটা বললেন যে অনেক সময় চোরাই মাল বিক্রি হয় বা হয়, তখন এই দায়িত্ব আসলে কেউ নিতে চায় না। জি, নিতে চায় না, এবং একটু সরকারের আসলে এইদিকে চিন্তা ভাবনা করা উচিত।
আচ্ছা, সেটা সেখানে দেখা উচিত। ধন্যবাদ জনাব ফাহিম মাসরুর, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা ই কমার্সের সামনের যে চ্যালেঞ্জ, আমি যদি বলি বাধার কথা বলি, ইন্টারনেট স্পিডে কি এখনো বড় বাধা এখনো? আমি মনে করি আসলে বাধা আছে, এবং যেটা রাজীব বললো যে ডেলিভারি একটা আসলে বড় ব্যাপার। পার্টিকুলারলি হয়তো আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি, ঢাকা বা চিটাগাংয়ের মতো বড় শহরগুলিতে ডেলিভারি প্রবলেম সলভ হয়ে গেছে অলমোস্ট অনেক ক্ষেত্রে। হয়তো একদিন বা 2 দিনেই ডোর স্টেপ ডেলিভারি করা যাচ্ছে, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বিরাট সমস্যা আছে। এখানে প্রাইভেট ইনভেস্টমেন্টও হতে হবে, সাথে সাথে সরকারের ডাক বিভাগদেরকেও এগিয়ে আসতে হবে। বাট আপনি যেটা বললেন সেটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা তত রিয়েলাইজ করি না স্পিড বা ডাটার ক্ষেত্রে। আবার বলি, আমরা এখন ঢাকাতে ব্রডব্যান্ড আছে, ঢাকাতে যারা লোকজন আছে তারা কিন্তু অনেক ওয়েতে ইন্টারনেট ইউজ করতে পারে, কিন্তু ঢাকার বাইরে যদি দেখি সেখানে কিন্তু কোনো ব্রডব্যান্ড নেই, তাকে বাধ্য হয়ে কিন্তু মোবাইলের মাধ্যমেই ইন্টারনেট ইউজ করতে হয়। এবং এই মোবাইল ইন্টারনেটটা কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার তুলনায়, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় অনেক এক্সপেন্সিভ। একটা লোককে যদি প্রতি মাসে 1000 টাকা 1500 টাকা মোবাইল দিতে হয় বিল, এটা কিন্তু অ্যাফোর্ড করা সম্ভব না। সে কিন্তু তার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো একটা ই কমার্স সাইটে যেতে পারবে না, কারণ ই কমার্স ব্যাপারটা হচ্ছে একটু গ্রাফিক্স মানে রিচ, মানে তাকে একটা ছবি দেখতে হবে, ছবি ডাউনলোড করার জন্য কিন্তু তাকে স্পিড থাকতে হবে বা ডাটা খরচ হবে। এইটা কিন্তু তার জন্য একটা ডাইরেক্ট অ্যাডিশনাল এক্সপেন্স হয়ে যায়। তো আমি মনে করি যে আসলে যতদিন পর্যন্ত না আমরা ইন্টারনেটের স্পিড এবং খরচ সারা দেশের, শুধু ঢাকাতে না সারা দেশে কমাতে পারবো, ততদিন পর্যন্ত আসলে আমরা ই কমার্সের মানে ব্যাপকভাবে এই উন্নয়ন দেখতে পাবো। ব্যাপকভাবে আপনি যদি বলছেন সেই অর্থে, যদি আমরা কথা বলি যে ইন্টারনেটের বৃদ্ধির কথা বলি, সেটা হওয়া উচিত আসলে কেবল বেসড, কিন্তু আমরা এখনো মোবাইল বেসড এখন। তো সেই জায়গাটা আসলে বাধা কথা, এই জায়গাটায় আসলে আমি মনে করি একটা ফিলোসফিক্যাল জায়গায় যেতে হবে। সরকার যদি সারা দেশে রাস্তাঘাট নিজের ইনভেস্টমেন্টে করে, ব্রিজ কালভার্ট নিজের ইনভেস্টমেন্টে করে, কেন করছে? সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নয়নের জন্য করছে। কেননা সরকার ফাইবার অপটিক সারা বাংলাদেশে নিজের খরচে দিবে। এখনো যেটা আমাদের সরকারের পলিসি আছে, অনেক ক্ষেত্রে এটা প্রাইভেট সেক্টরের উপর ছেড়ে দিয়েছে। আমি মনে করি প্রাইভেট সেক্টর ইনভেস্ট করা উচিত, কিন্তু এটা প্রাইমারিলি আসলে সরকারের দায়িত্ব সারা বাংলাদেশের ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়। যাতে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে, সরকারি পর্যায়ে কেবল যাক, সেখান থেকে হয়তো ছোট ছোট কোম্পানি আইএসপিরা সারা উপজেলাটা বা ইউনিয়নে ছড়িয়ে দেবে, কিন্তু সরকারি পর্যায়ে ইনভেস্টমেন্টটা করতে হবে। কারণ এই ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা বা বিজনেস কেস কোনো প্রাইভেট কোম্পানির কিন্তু এখনো 4-5টা কোম্পানিকে দায়িত্ব দেওয়া আছে যারা, কিন্তু ওরা কিন্তু টোটাল বাংলাদেশে সেই হিসাবে 10-20% এর বেশি জায়গা ব্রডব্যান্ড নিয়ে আনতে পারেনি। আচ্ছা আচ্ছা, জনাব রাজীব আহমেদ, খুবই সংক্ষেপে আপনার কি মনে হয় যে ব্রডব্যান্ড, সত্যিকার যে ব্রডব্যান্ড যেটা কেবল বেসড, সেটা আমরা আসলে কতটুকু করতে পেরেছি, বা সামনে কি করা উচিত সরকারের? এই সরকারের যেটা করা উচিত, সরকারের খুব মানে হাইলি অ্যাম্বিশাস কোনো টার্গেট আনা উচিত। এই বছরের মধ্যে 64টা জেলায় যাওয়া উচিত, আগামী বছরের মধ্যে 480টা উপজেলায় যাওয়া উচিত। এতটা কি সহজ হবে? এটা খুব বেশি কঠিন না, এটা জাস্ট কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার, এটা খুব বেশি কঠিন না। এবং তারপরে উপজেলা লেভেলে গিয়ে সরকার পুরোটা বেসরকারি খাতে ছেড়ে দিয়ে দিক, আপনি ইউনিয়ন পর্যায়ে চলে যাবে। এটা খুব বেশি ইনভেস্টমেন্টের ব্যাপার, এটা সদিচ্ছার ব্যাপার। আমরা যদি পদ্মা সেতু করতে পারি, আমরা কেন 480টি উপজেলায় একটা তার নিতে পারবো না? জনাব রাজীব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ফাহিম মাসরুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। তোমরা এটা আশা করবো যে ই কমার্সের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।